নমস্কার। বিষয় বিশ্লেষণের আরেকটি অধ্যায়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা প্রত্যেকে এই সময়টা আমাদের সাথে যুক্ত হন, আপনারা জানেন এই সময়টায় আমরা প্রত্যেক দিন এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আসি কথা বলার জন্য, এবং আমাদের মতো করে আমরা সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমরা চেষ্টা করেছি দীর্ঘ লকডাউন সময়কাল পর্যন্তও এই লকডাউনের সময় কিভাবে দুস্থ মানুষের বিভিন্ন অসুবিধার কথা আমরা কিন্তু আমাদের এই বিষয় বিশ্লেষণে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং প্রত্যেক দিন সেভাবেই আপনাদের সাথে থাকার চেষ্টা করি, এবং আপনাদের জীবনের সাথে যুক্ত সাধারণ মানুষের বিভিন্ন বিষয়গুলি আমরা এই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। লকডাউনের মধ্যে আমরা দেখতে পেয়েছি গোটা রাজ্যে কিভাবে গরিব অংশের মানুষ যারা রয়েছেন, দুস্থ দরিদ্র অংশের মানুষ যারা রয়েছেন, তারা প্রভাবিত হয়েছেন। প্রত্যেকটি জায়গায় সেই জায়গায় খাদ্য সংকট সে বিষয়গুলি উঠে এসেছে, এবং আমরা সেই বিষয়গুলো জানি। এই দুস্থ দরিদ্র অংশের মানুষের সহযোগিতায় রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছিল। আমরা দেখতে পেয়েছি কিভাবে বিপিএল এবং অন্তোদয় অন্তর্ভুক্ত যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোকে বিনামূল্যে সেখানে রেশন সামগ্রী প্রদান করা হয়েছে রাজ্য সরকার কর্তৃক। শুধুমাত্র তাই নয়, এই বিপিএল বা যারা প্রায়োরিটি হোল্ডাররা ছিলেন বা অন্তোদয় অন্তর্ভুক্ত যে পরিবারগুলো ছিলেন, তাদের পাশাপাশি এরকম 50,000 এপিএল ভোক্তা পরিবারকে বাছাই করা হয়েছে সমগ্র রাজ্য থেকে, যারা হয়তোবা এপিএল ভুক্ত কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা ততটাই খারাপ রয়েছে। সেই পরিবারগুলোকে বাছাই করে এই লকডাউনের সময়কালে তাদের সহযোগিতা করার জন্য রাজ্য সরকার প্রকল্প গ্রহণ করেছে। তাদের সেখানে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা, যেই প্রকল্পের অন্তর্গত অন্তোদয় এবং প্রায়োরিটি হোল্ডার পরিবারগুলোকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হয়েছে, তার পাশাপাশি সেই 50,000 গরিব এপিএল ভুক্ত যে পরিবারগুলো রয়েছে তাদেরকেও বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করার প্রকল্প রাজ্য সরকার গ্রহণ করেছেন। তার পাশাপাশি পরবর্তী সময়ে সেই পরিবারগুলোকে নগদ 1,000 টাকার সহযোগিতার প্রকল্প রাজ্য সরকার গ্রহণ করেছিলেন। কিন্তু আজকে আমাদের এই বিশ্লেষণে আমরা যে তথ্য আপনাদের কাছে তুলে ধরব, এই যে 50,000 এপিএল পরিবারকে বাছাই করা হয়েছে, সেটি অবশ্যই তাদের যে অর্থনৈতিক অবস্থা সেই পরিবারগুলো তার নিরিখে বাছাই করার কথা ছিল। হ্যাঁ, সেটাই আমরা বলছি। এই সেই পরিকল্পনা মাথায় নিয়েই যাতে করে এই এপিএল ভুক্ত পরিবারগুলো যাদের অর্থনৈতিক সামর্থ্য হয়তোবা সেরকমটা নেই, তাদের সহযোগিতা করার জন্য কিন্তু রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এবং বিভিন্ন মহল থেকে এই প্রকল্পের সেখানে সাধুবাদও জানিয়েছেন অনেকে। কিন্তু প্রকৃত অর্থে তাদের ঘরে সেই সহযোগিতাগুলো, সরকারের সেই প্রকল্পের বিনামূল্যে সে রেশন সামগ্রীগুলো পৌঁছলো, তার কিছু তথ্য আজকে এই বিশ্লেষণে আমরা তুলে ধরব আপনাদের কাছে। যেখানে এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল শুধুমাত্রই গরিব অংশের মানুষদের সহযোগিতার জন্য। এই লকডাউনে যেখানে প্রত্যেকটি সেক্টর বন্ধ হয়ে গেছিল, সেখানে সরকারি বিভিন্ন কর্মসংস্থান থেকে শুরু করে বেসরকারি কর্মসংস্থানগুলি বন্ধ হয়ে গেছিল, সেই সময় যখন চতুর্দিকে একটা কর্মসংকট তৈরি হয়েছিল, সেই সময় এই দরিদ্র অংশের মানুষগুলির সহযোগিতায় সেই পরিবারগুলোকে যাতে না খেয়ে না থাকতে হয়, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য রাজ্য সরকার সেই প্রকল্পগুলি গ্রহণ করেছে। যে জায়গায় অন্তোদয় এবং প্রায়োরিটি হোল্ডার পরিবারগুলোর পাশাপাশি সেখানে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন 50,000 সেরকম এপিএল ভুক্ত পরিবারগুলোকে একই প্রকার সহযোগিতা রাজ্য সরকার করবেন, এবং সেটা করেছেনও। কিন্তু প্রকৃত অর্থে কাদের ঘরে সেই সহযোগিতা পৌঁছলো, আমাদের কাছে যে চাঞ্চল্যকর তথ্য রয়েছে, আমরা আজকে আমাদের এই বিষয় বিশ্লেষণের যেই তথ্যটি আপনাদের কাছে তুলে ধরতে যাচ্ছি, আমরা দেখাবো কিভাবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যারা বেতন গুনছেন মাসিক 30 থেকে 40,000 টাকা, এবং অবশ্যই বেতনভুক্ত কর্মচারী যিনি নাকি বর্তমানে শাসক দল বিজেপির একজন বুথ সভাপতি, তাদের ঘরে এই এপিএলের অন্তর্গত যে বিনামূল্যে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার প্রকল্প গ্রহণ করেছিলেন সরকার, তাদের ঘরে পৌঁছচ্ছে সেই বিনামূল্যে চাল এবং রেশন সামগ্রী।
আমরা সেই তথ্যগুলি আজকে আপনাদের কাছে তুলে ধরব, যেখানে আমাদের ক্যামেরার সামনে তারা স্বীকার করেছেন একজন সরকারি কর্মচারী এবং একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তার মধ্যে একজন অবশ্যই শাসক দল বিজেপির বুথ প্রেসিডেন্টও বটে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তাদের ঘরে এই বিনামূল্যে এপিএল ভোক্তাদের চাল পৌঁছে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি কিভাবে জুলাই বাড়িতে কয়েকদিন আগে একজন শিক্ষক, তিনি একজন সরকারি কর্মচারী, তার বাড়িতে এই বিনামূল্যে সরকারি অনুদান পৌঁছেছে। তাই আমরা প্রশ্ন করতে চাইছি আজকে, এই যে প্রকল্প রাজ্য সরকার গরিব মানুষের সহযোগিতার জন্য হাতে নিয়েছিলেন এবং অবশ্যই এই প্রকল্পগুলির সেখানে সাধুবাদ বিরোধী দলের পক্ষ থেকেও সেখান থেকে করা হয়েছিল, তার সমর্থন করা হয়েছিল, তার প্রশংসা করা হয়েছিল, কিন্তু প্রকৃত অর্থে যারা কাজ করছেন আমলারা, তারা প্রকৃত অর্থে এই গরিব মানুষের ঘরে সেই সহযোগিতাগুলো পৌঁছে দিতে পেরেছেন কিনা। কারণ আমরা দেখতে পেয়েছি কিভাবে এই সরকারি অনুদানগুলো বা এই সরকারি প্রকল্পগুলো গ্রহণ করার পরেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই খাদ্য সংকটের বিষয়গুলি উঠে এসেছে এবং আমরা পরবর্তী সময় দেখতে পেয়েছি কিভাবে রাজ্যের বিভিন্ন সংগঠনগুলো, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, সেই সংগঠনগুলো এগিয়ে এসেছে এই দুস্থ দরিদ্র অংশের মানুষদের সহযোগিতায়। তাই আমরা আজকে এই বিশ্লেষণের মাধ্যমে প্রশ্ন রাখতে চাইছি, এই যে প্রকল্পগুলো বা এই যে 50,000 এপিএলভুক্ত পরিবার যাদেরকে বাছাই করা হয়েছে, সেই বাছাইয়ের প্রক্রিয়াটা কী ছিল, তার পদ্ধতি কী ছিল, কিসের নিরিখে এই 50,000 পরিবারকে বাছাই করা হয়েছে। কারণ আমাদের কাছে যতটা তথ্য রয়েছে, যেখানে রাজ্য সরকার সেই প্রকল্প গ্রহণ করেছেন শুধুমাত্রই দরিদ্র অংশের মানুষের সহযোগিতায়, সেখানে কিভাবে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দরিদ্র বা দুস্থ অংশের মানুষের মধ্যে পড়েন, কেন তার পরিবারে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং তিনি তার বর্তমানে যে তিনি পেনশন পাচ্ছেন তা 20 থেকে 30,000 টাকার মতো মাসিক পেনশন পাচ্ছেন এবং তারা সকলেই প্রতিষ্ঠিত সমাজে এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা সবল, কিন্তু তারপরেও কেন এই এপিএলভুক্ত পরিবারগুলোর জন্য যে প্রকল্প গ্রহণ করেছিলেন সরকার, সেই সাহায্যটুকু, সেই বিনামূল্যে যে চাল বা যে রেশন সামগ্রী, তা কেন তাদের ঘরে গিয়ে পৌঁছে। এবং তার মধ্যে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, একজন রয়েছেন যিনি শাসক দল বিজেপির বুথ সভাপতি। আমরা কথা বলছি বিশালগড় মহকুমাধীন প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার, বিশালগড় মহকুমাধীন প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, যেখানে রতননগরের 1 নং রেশন শপের অন্তর্গত এই দুটো তথ্য আমাদের কাছে এসেছে, যা আমরা আজকে এই বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে রাখছি। এবং তার পাশাপাশি আমরা প্রশ্ন করতে চাইছি, গোটা রাজ্যে কিসের ভিত্তিতে এই 50,000 এপিএলভুক্ত পরিবারকে বাছাই করা হয়েছে, তার কোনো তথ্য বা তার কোনো পদ্ধতি সরকারের কাছে রয়েছে কিনা, বা সেই পদ্ধতিটি কী। কারণ যদি সেই পদ্ধতিটি সেখানে অর্থনৈতিক দুরবস্থার উপর সেই নিরিখে তৈরি করা হয়, পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থার উপর তৈরি করা হয়, সেই জায়গায় কিন্তু প্রশ্ন উঠছে। কারণ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, যিনি নাকি সরকারের তরফ থেকে বেতন পাচ্ছেন, পেনশন পাচ্ছেন, তার ঘরে কেন এই বিনামূল্যে রেশন সামগ্রী পৌঁছবে। তার মধ্যে একজন স্বীকার করেছেন আমাদের সামনে, তিনি চাননি এই রেশন সামগ্রী যাতে তার ঘরে যায়, তিনি বিনামূল্যে সেই রেশন সামগ্রীর প্রয়োজনীয়তা তার পরিবারে নেই, তাই তিনি নিজেও চাননি যাতে তাকে সেই বিনামূল্যে চাল দেওয়া হয়, কিন্তু তারপরেও তার বাড়িতে সেই চাল পৌঁছেছে। আমরা একবার শোনাবো আপনাদের সেই বিস্ফোরক মন্তব্যগুলি, যে সেই অবসরপ্রাপ্ত যে কর্মচারী, সরকারি কর্মচারীরা রয়েছেন, তারা নিজের মুখে স্বীকার করেছেন যে তারা সেই জায়গায় বিনামূল্যে রেশন সামগ্রী পেয়েছেন। একবার শুনুন তাদের মুখে সেই বক্তব্য। আপনার বিমল চন্দ্র দাস। আপনি তো এপিএল, আপনার যে রেশন কার্ডটা, এটা তো আপনার নামে না? আমার নামে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি, আমার মিসেস আর মেয়ে, 3 জন। আচ্ছা আচ্ছা। আপনি 20 কেজি চাল ফ্রিতে পাইছেন? 20 কেজি না, 15 কেজি। 15 কেজি পাইছেন ফ্রিতে? 3 জন 3 পাতা 15 কেজি না? ফ্রিতে পাইছেন তো? ফ্রিতে। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন বা কি করতেন? কিচ্ছু করি না। আগে কি করতেন? আগে চাকরি করতাম। আচ্ছা আচ্ছা। কোন ডিপার্টমেন্টে? হেলথে। কোনখানে পোস্টিং আসলো? লাস্টে আসছিল বিশালগড় সিএমও অফিসে। আচ্ছা আচ্ছা। গ্রাজুয়েটেড? না, নন গ্রাজুয়েটেড। নন গ্রাজুয়েটেড।
তো বিষয়টা হচ্ছে কি মানে 20 কেজিতে বা 15 কেজি যে চালটা ফ্রি পেয়েছেন, এই চালটা ফ্রি দেওয়ার মানেটা কি জানেন? মানেটা এটা আমি বুঝছি না। এটা তো মনে হয় আমার আমি কিন্তু এটাতে ইন্টারেস্টে না চালটা পাওয়াতে। হুম। আমার মেম্বার কি কারণবশত এটা মানে আমার নাম দিয়ে দিছে, কিন্তু দেওয়ার পরে আমি কিন্তু আবার আমি এটা না করছিলাম যে এটা আমার লাগবে না, হুম। কিন্তু তবুও মেম্বারের কয় আমি নাম দিয়েছি, এটা তো আর ফ্রি না করা যাইব না, এটা চালটা আনতেই হইব। কি নাম মেম্বারের? মেম্বারের নাম টিটন মিয়া। কোন পঞ্চায়েত? হ্যাঁ, কোন পঞ্চায়েত? ওই তো প্রোগ্রামপুর পঞ্চায়েত, ওয়ার্ড? ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তো আপনি প্রতিবাদ করছিলেন না? প্রতিবাদ করছিলাম। ফেরত দাঁত দিয়েছেন না? না, এটার কয় এটা তো স্যাংশন হয়ে গেছে গা, এটা তো আর নেওয়া যাবে না। কিন্তু এটা যে আমি যে 15 কেজি চাল পামু এটা কিন্তু আমি জানতাম না। হঠাৎ করে তারা কয় আপনার নাম দিয়েছি। আমি কই আমার নাম কী করে দিলে, আমি তো কিছু বললাম না তোমরা আমার দিয়ে দেওয়ার জন্য। এটা তো আইসে যারা পাওয়ার উপযুক্ত তারাই পাবে। তাহলে আপনি স্বীকার করতেছেন যে আপনি উপযুক্ত না? পাওয়ার উপযুক্ত না, আমি তো চলতে পারি, আমি তো একটা পেনশন পাই, ছোটোখাটো 12-13 হাজার টাকা পাই, তো আমার তো চলে। যারা চলে না তারা পাওয়াই আমার মানে ছিল। বিমল চন্দ্র দাস ওনার নাম। আমাদের কাছে যা তথ্য রয়েছে তিনি সেই এলাকার বুথ সভাপতি, শাসক দল বিজেপির বুথ সভাপতি তিনি। তার বক্তব্য আপনারা শুনলেন। তিনি নিজে স্বীকার করছেন যে তার যে অবস্থা রয়েছে, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, তিনি স্বাস্থ্য দপ্তরে নিযুক্ত ছিলেন এবং তিনি সেখানে পেনশন পাচ্ছেন একটা মোটা অঙ্কের টাকা, কিন্তু সেই জায়গায় তার পরিবারের এরকম বিনামূল্যে সহযোগিতার কোনো সেই জায়গায় তাদের কোনো আবদার ছিল না, তাদের দাবি ছিল না, কিন্তু তারপরেও তাদেরকে বাছাই করা হয়েছে এবং ওনারা সেই সহযোগিতা বা সেই যে বিনামূল্যে রেশন সামগ্রী তার বাড়িতে পৌঁছেছে। তিনি নিজের মুখে স্বীকার করেছেন। সেখানে পঞ্চায়েত মেম্বার সেই তালিকা তৈরি করা হয়েছে, সেই তালিকায় সেই জায়গায় ওনার নাম রয়েছে। আমরা একবার শোনাবো আপনাদের প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতের যে রতননগর 1 নং রেশন শপ, সেই রেশন শপের যে ওনার, তিনি যে তথ্য আমাদের কাছে তুলে ধরেছেন যে তিনি সেই এলাকায় কতজন এপিএলভুক্ত পরিবার রয়েছে, রেশন কার্ড রয়েছে, তার মধ্যে কতজনকে বাছাই করা হয়েছে। আপনারা সেই তথ্যটা একবার জানুন, তারপর আপনারা বুঝতে পারবেন কিভাবে এত সংখ্যক এপিএল ভোক্তাদের মধ্য থেকে এই 50,000 যে বাছাই করা হয়েছে, সেই বাছাইয়ের মধ্যে কেন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী এবং কোনো কোনো জায়গায় যে তথ্য আপনাদের কাছে আমরা তুললাম যে জুলাইবাড়িতে একজন শিক্ষক কর্মচারী তিনিও সেই আওতায় যুক্ত হয়েছেন। আপনারা একবার সেই রেশন শপের যে ওনার রয়েছে তার বক্তব্য শুনুন। 20 কেজি অ্যাকচুয়ালি পিএল কার্ডে যদি কারোর কার্ডে একজন থেকে তুলে 5 কেজি, 60 জন পর্যন্ত 20 কেজি, আর 4-এর উপর হইলে 20 কেজি। কতজন দিয়েছেন? 13 জন, আমার রেশনে 13 জন। কতজন টোটাল এপিএল আছে? টোটাল পিএল আছে 152। এর মধ্যে 13 জন দিয়েছেন এপিএল রে। তো এই 13 জন দেওয়ার মানে এটা তো লিস্ট, আমরা লিস্ট পাইছি ফুড ডিপার্টমেন্টের থেকে, এই লিস্ট অনুযায়ী দিচ্ছি। এটা পঞ্চায়েত পাইছেন না ফুড ডিপার্টমেন্টে? না, এটা পঞ্চায়েত থেকে ফুডে দিছে, ফুডের থেকে আমরা দিচ্ছি। মানে এই 13 জন রে বাছাই করে গরিব যারা তারা দেওয়া হোক নাকি? মানে মূলত গরিবদের স্বার্থেই এই চাল দেওয়া হয়েছে ফ্রিতে। ফ্রিতে তো ফ্রি। কি নাম আপনার? আমার নাম সুশাঙ্কর চৌধুরী। এটা কোন রেশন শপ? রতননগর 1। রতননগর 1 নং রেশন শপের যে ওনার, তার কথা আপনারা শুনলেন। তিনি স্পষ্ট সেখানে বলেছেন 152টি এরকম পরিবার রয়েছে, যার মধ্যে 13 জনকে বাছাই করা হয়েছে এবং সেই 13 জনের মধ্যে 2 জনের তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরবো আজকে। প্রথম জন যিনি, যার কথা আপনারা শুনেছেন, বিমল চন্দ্র দাস, তিনি এই এলাকার বুথ সভাপতি, বিজেপি শাসক দলের বুথ সভাপতি। তিনি সেখানে স্বীকার করেছেন কিভাবে তিনি সেই বিনামূল্যে 15 কেজি চাল তিনি সেটা পেয়েছেন এবং সেই তালিকায় তার নাম যুক্ত করা হয়েছে। তিনি সেখানে অভিযোগ করছেন সেই এলাকার মেম্বার তার নাম যুক্ত করে দিয়েছেন সেই তালিকায়, কিন্তু তিনি দাবি করছেন যে তার সেই চাল, বিনামূল্যে চাল পাওয়ার দাবি তার ছিল না।
কিন্তু সেখানে কিন্তু তিনি সেই চালটা সংগ্রহ করেছেন, কিন্তু তিনি যদি চাইতেন তাহলে পরবর্তী সময় সেই চাল বা বিনামূল্যে যে রেশন সামগ্রী তিনি পেয়েছেন সেটা তিনি ফিরিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা কিন্তু তিনি ফিরিয়ে দেননি। তিনি সেই বিনামূল্যে যে সহযোগিতা রয়েছে সরকারের, যে সহযোগিতা অবশ্যই গরিব অংশের মানুষদের জন্য করা হয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন এই সময়টায়, এই লকডাউনের সময় যেভাবে প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় রাজ্যের দুস্থ অংশের মানুষ, গরিব অংশের মানুষ যাদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই খারাপ রয়েছে, তাদের সহযোগিতার জন্য বিভিন্ন প্রকল্প রাজ্য সরকারের কর্তৃক গ্রহণ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সেই প্রকল্পগুলির ঘোষণা তিনি সরাসরি করেছেন রাজ্যবাসীর সামনে, এবং সেই বিষয়গুলো যেটা আমরা বারবার বলছি, বিরোধী দলের তরফ থেকেও কিন্তু সেই প্রকল্পগুলির প্রশংসাও হয়েছে, এবং বিভিন্ন অংশের মানুষ এই সময়টায় সরকারের এই সহযোগিতাগুলোর প্রশংসা করেছেন। কিন্তু প্রকৃত অর্থে এই সহযোগিতাগুলো কার ঘরে গিয়ে পৌঁছলো, এই তথ্যগুলি যখন আমাদের সামনে আসে, আমরা চেষ্টা করেছি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং আমাদের ক্যামেরার সামনে তারা সরাসরি স্বীকার করেছেন বিমল চন্দ্র দাস, তিনি একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী, তিনি পেনশন পাচ্ছেন, তার ঘরে এই বিনামূল্যে চাল পৌঁছাচ্ছে। আরেকজন ভোক্তা যিনি সরকারি কর্মচারী এবং তার ভালো ব্যবসা রয়েছে, তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, দুঃখিত, এবং তার পাশাপাশি তার একটি ভালো ব্যবসা রয়েছে, সেই জায়গায় গ্রোসারি শপ রয়েছে গ্রামে, অর্থাৎ তিনি অর্থনৈতিক দিক দিয়ে অবশ্যই অনেকটা সচ্ছল বলা যেতে পারে, কিন্তু তার পরিবারও একই প্রকারভাবে এই বিনামূল্যে রেশন সামগ্রীর সহযোগিতা পেয়েছেন। একবার শুনুন ওনার কথা। আচ্ছা আচ্ছা, আপনি কোন পঞ্চায়েতের অধীন, কোন মানে রেশনের অধীন? 1 নং রেশনের অধীন না? আচ্ছা, আপনি তো এপিএল 20 কেজি চাল পাইছেন ফ্রিতে? আমি পাইছি না, কে পাইছে? আমার ছেলে পাইছে। আচ্ছা, রেশন কার্ড তো একটাই? রেশন কার্ড আমি পাইছি না। রেশন কার্ড তো একটাই না? আচ্ছা, আপনি কি করতেন? আমি আমি আগে চাকরি করতাম কোন ডিপার্টমেন্টে? PWD। এই দোকানটা কার? এই দোকানটা আমার ছেলেরই, কিন্তু আমি এই দোকানটা আমার, কিন্তু আমি আমার ছেলে মিলে চালাই। আচ্ছা আচ্ছা, এই যে 20 কেজি চাল যে দেওয়া হয়েছে, এগুলি কারে দেওয়া হয়েছে কইতে পারেন? ছেলের তা কি কারণে দেওয়া হয়েছে 20 কেজি চাল ফ্রিতে আপনার? সেপারেট আছে, বিজ্ঞাপন হয়েছে। হ্যাঁ, সেপারেট আছে বলে দেওয়া হয়েছে। রেশন কার্ড তো একটাই? রেশন কার্ড একটা, কিন্তু এত সেপারেট। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের পরিবারের পৃথক? আমরা পরিবারের পৃথক, সেটা আলাদা, রেশন স্ত্রী ছেলে আলাদা। আচ্ছা, কিন্তু রেশন কার্ড একটাই আপনার নামে? রেশন কার্ডটা আমার নামে, তারা রেয়ার দিছে, রেশন কার্ড আলাদা করে দেয়। এখন তো হয়েছে না, এখন তো হয় না, এটি বন্ধ আছে। ঠিক আছে, 20 কেজি চাল যে দেওয়া হয়, এটা তো বিষয় হচ্ছে যারা গরিব শ্রেণীর লোক। ছেলে তো ছেলে হ্যাঁ। ছেলে তো গরিব। আচ্ছা আচ্ছা, ছেলে গরিব না? আপনারা শুনছিলেন ওনার কথা, ওনার নাম যোগেশ তম, এবং আমাদের প্রতিনিধির সাথে যখন উনি কথা বলছেন, তার কথায় আপনারা সে জায়গায় লক্ষ্য করেছেন কিভাবে তিনি কথাগুলো ঘুরিয়ে বলার চেষ্টা করেছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, এবং তার পাশাপাশি তার একই রেশন কার্ডের অন্তর্গত তার ছেলের নামে তিনি বলছেন তার ছেলে পেয়েছেন সেই বিনামূল্যে চালের যে সহযোগিতা বা সেই বিনামূল্যে রেশন সামগ্রীর সহযোগিতা তার ছেলে পেয়েছেন, তিনি পাননি। কিন্তু যে দোকানটিতে তিনি ছিলেন, সে দোকানটি তার ছেলের, তিনি স্বীকার করেছিলেন প্রথম, তারপর তিনি ঘুরিয়ে বললেন আবার সেটি ওনার দোকান। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এভাবে কেন এই বিষয়গুলো, এই রেশন সামগ্রীর যে সহযোগিতাগুলো ঠিক কার কাছে গিয়ে পৌঁছেছে? প্রকৃত অর্থে গরিব অংশের মানুষ কতটা উপকৃত হয়েছে এই লকডাউনে সরকারি এই প্রকল্পগুলোর কারণে? যে জায়গায় রাজ্য সরকার সাধারণ মানুষের সহযোগিতার জন্য গরিব অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ যারা নাকি দৈনিক খেটে খেয়ে তাদের পরিবার পরিচালনা করেন, দৈনিক শ্রমের মাধ্যমে তারা প্রত্যেক দিন বাড়িতে রান্নার ব্যবস্থা করেন, তাদের পরিবার চলে, সেই পরিবারগুলোর সহযোগিতায় আমরা জানি এরকম অনেক পরিবার রয়েছে রাজ্যে যাদের হয়তোবা তাদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই দুর্বল, কিন্তু তারপরেও তাদের কাছে বিপিএল কার্ড নেই বা অন্তোদয় কার্ড নেই, তারা প্রায়োরিটি হোল্ডারে পড়ছেন না, তারা এপিএল আওতাভুক্ত।
এবং রাজ্য সরকার সেই বিষয়টা মাথায় রেখে তাদের সহযোগিতা করার জন্য সেখানে যে একটি প্রকল্প গ্রহণ করেছিলেন 50,000 এরকম পরিবারকে বাছাই করে তাদের সহযোগিতার কথা, এবং তার পরবর্তী সময় যখন একটা আশ্বাস পেয়েছিল সেই পরিবারগুলো, এপিএল আওতাভুক্ত কিন্তু অর্থনৈতিক দিকে তারা দুর্বল সেই পরিবারগুলো, তারা যখন একটা আশ্বাস পেয়েছিল রাজ্য সরকারের সেই প্রকল্পের পর যে তাদের পরিবারে সেই বিনামূল্যে চালগুলো গিয়ে পৌঁছবে, তারা এই লকডাউনের সময়কালে যখন তাদের কর্মসংস্থান বন্ধ হয়ে আছে, সেই জায়গায় তাদের উনুনের আগুন জ্বালানোর জন্য সরকার তাদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন। কিন্তু প্রকৃত অর্থে তাদের পরিবারে সেই সহযোগিতাগুলো পৌঁছলো কিনা, আপনারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের যা মতামত রয়েছে আমাদের সাথে শেয়ার করতে পারেন। 0381236111 আমাদের এই নাম্বার। অবশ্যই আপনাদের মতামত এই বিষয়ে আমাদের কাছে তুলে ধরুন। আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলো, বা আপনাদের কাছে এই সকল বিষয় নিয়ে কী তথ্য রয়েছে আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন। বিষয় বিশ্লেষণে আমরা চেষ্টা করি প্রত্যেক দিন আপনাদের জীবনের সাথে জড়িত যে বিষয়গুলো রয়েছে, যে জনসাধারণের যে বিষয়গুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো, সেই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করার জন্য এবং আপনাদের এই কথাগুলো প্রশাসন বা সরকারের কাছে পৌঁছানোর জন্য, এবং আপনাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি, যাতে করে আপনারা আপনাদের সেই মতামত বা আপনাদের সেই দুঃখের কথা বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা তুলে ধরতে পারেন। অবশ্যই এই যে বিষয়টা লকডাউনের এই সময়কালে আমরা জানি করোনার পরিস্থিতি কিভাবে সমগ্র দেশে একটা ভয়াবহ রূপ ধারণ করছে। আমাদের রাজ্যেও প্রায় প্রত্যেক দিন সেই করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং তার পাশাপাশি রাজ্যে বিভিন্নভাবে যখন লকডাউন ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেই প্রথম থেকে, সেই জায়গায় কিভাবে প্রত্যেকটি কর্মসংস্থান প্রভাবিত হয়েছে। এখনও যখন আনলক 1 চলছে, বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে একটা প্রভাব রয়েছে, বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা রয়েছেন, শ্রমিকরা রয়েছেন যারা কর্মক্ষেত্রে প্রভাবিত। আমরা দেখতে পেয়েছি গোটা দেশ থেকে কিভাবে পরিযায়ী শ্রমিকরা তাদের বাড়িঘরে ফিরে এসেছেন, কর্মসংস্থানের ছেড়ে তারা নিজের বাড়িতে ফিরে এসেছেন এই কঠিন সময়ে। তো আমরা বলতেই পারি যে গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও একটা কর্মসংস্থানের উপর একটা বিশাল প্রভাব তৈরি হয়েছে, যে জায়গায় পরিবারগুলো বর্তমান সময়ে তাদের পরিবার পরিচালনার ক্ষেত্রে তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। সেই জায়গায় কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। কিভাবে আমরা দেখতে পেয়েছি সেই জায়গায় কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে রাজ্যের যে সরকার রয়েছে তারাও চেষ্টা করেছেন রাজ্যের এই দরিদ্র দুস্থ অংশের মানুষদের ওই সময়টায়, ওই কঠিন সময়ে পাশে দাঁড়ানো, তাদের সহযোগিতা করার জন্য, যাতে প্রত্যেকটি ঘরে অন্নের সংস্থান বজায় থাকে। এবং সেই প্রকল্পের অন্তর্গত যখন প্রায়োরিটি হোল্ডার এবং অন্তোদয় অন্তর্ভুক্ত পরিবারগুলোকে সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল রাজ্য সরকার, তখন কিন্তু সেই প্রশ্নটা জাগে যে অন্তোদয় এবং প্রায়োরিটি হোল্ডার পরিবারগুলোর পাশাপাশি এমন অনেক পরিবার রয়েছে যাদের হয়তোবা বিপিএল কার্ড নেই, তারা প্রায়োরিটি হোল্ডারে তাদের নাম নেই, বা অন্তোদয়ের কার্ড নেই, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা ততটাই বিপন্ন। এবং তখন সেই রাজ্য সরকারের যুগান্তকারী সেই সিদ্ধান্ত, যেখানে প্রকল্প গ্রহণ করা হয়েছিল 50,000 সেই পরিবারগুলো, এপিএল আওতাভুক্ত পরিবারগুলো, তাদেরকে সহযোগিতা করার জন্য সরকার বিনামূল্যে রেশন সামগ্রী এবং পরবর্তী সময়ে নগদ 1,000 টাকা প্রদানের ব্যবস্থা বা প্রকল্প গ্রহণ করেছেন। কিন্তু প্রকৃত অর্থে সরকারের এই প্রকল্পগুলো যারা বাস্তবের মাটিতে ইমপ্লিমেন্ট করছেন, যারা সরাসরি সেই দুস্থ দরিদ্র অংশের জনসাধারণ তাদের কাছে সেই সহযোগিতাগুলি পৌঁছে দিচ্ছেন, তারা আদৌ সেই জায়গায় সঠিক মানুষদের কাছে সে তথ্য পৌঁছাচ্ছেন কিনা। আমাদের কাছে দেখতে পাচ্ছেন, আমাদের সেই কাছে পৌঁছেছে সেই লিস্ট, যেখানে সেই বিমল দাসের নাম রয়েছে, যারা সেই প্রায়োরিটি হোল্ডার, দুঃখিত, এপিএল আওতাভুক্ত যে 50,000 পরিবারকে বাছাই করা হয়েছে, এবং সেই প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতের রতননগর 1 নং রেশন শপের 152টি পরিবারের মধ্যে 13টি পরিবারকে বাছাই করা হয়েছে, অর্থাৎ 13টি কার্ডকে বাছাই করা হয়েছে, এপিএল কার্ডকে, যাদের কাছে এই বিনামূল্যে রেশন সামগ্রীর সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে। এবং সেই 13 জনের মধ্যে যে 2টো নাম আমরা আপনাদের কাছে তুলে ধরলাম, বাকি 13 জনের উপর আমাদের বিশ্লেষণ হয়নি, আমরা পরবর্তী সময় তুলে ধরার চেষ্টা করব সেই 13টি পরিবার তাদের অর্থনৈতিক অবস্থা কতটা সচ্ছল বা কতটা দুর্বল রয়েছে। কিন্তু যে 2 জনের তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরলাম, যেখানে সরকারি কর্মচারী এবং সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের নাম গোটা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, যারা সেই 50,000-এর তালিকায় যাদের নাম নথিভুক্ত হচ্ছে। তাই আমরা বলতে চাইছি, যারা বাস্তবের পটলে
একদম গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেছেন, অর্থাৎ পঞ্চায়েতের যে প্রতিনিধি যারা রয়েছেন বা পঞ্চায়েতের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন, যারা ব্লক স্তরে রয়েছেন, যারা ফুড ডিপার্টমেন্টের লোক রয়েছেন, তারা আদৌ এই সহযোগিতাগুলো সঠিক পরিবারগুলোর কাছে পৌঁছে দিতে পেরেছেন কিনা, সেই প্রশ্নটা নিয়ে আজকে আমাদের এই বিশ্লেষণ। আমরা আরেকবার শোনাবো আপনাদের সেই বিমল চন্দ্র দাসের বক্তব্য, যিনি সরাসরি স্বীকার করেছেন আমাদের সামনে তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হওয়ার পরেও তিনি এই বিনামূল্যে সরকারি রেশন সামগ্রীর যে সহযোগিতা সেটা তিনি ভোগ করেছেন। নাম আপনার? বিমল চন্দ্র দাস, আপনি তো এপিএল। এপিএল আপনার যে রেশন কার্ডটা এটা তো আপনার নামে না? আমার নামে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি, আমার মিসেস আর মেয়ে, 3 জন। আচ্ছা আচ্ছা, আপনি 20 কেজি চাল ফ্রিতে পাইছেন? 20 কেজি না, 15 কেজি। 15 কেজি পাইছেন ফ্রিতে? 3 জন 3 পাতা 15 কেজি না? ফ্রিতে পাইছেন তো? ফ্রিতে। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন বা কি কিছু করতেন? কিচ্ছু করি না, আগে কি করতেন? আগে চাকরি করতাম আচ্ছা আচ্ছা, কোন ডিপার্টমেন্টে? হেলথে। কোনখানে পোস্টিং আসলো? লাস্টে আসছিল বিশালগড় সিএমও অফিসে। আচ্ছা আচ্ছা, গ্রাজুয়েটেড না, নন গ্রাজুয়েটেড। নন গ্রাজুয়েটেড। তো বিষয়টা হচ্ছে কি, মানে 20 কেজি যে বা 15 কেজি যে চালটা ফ্রি পেয়েছেন, এই চালটা ফ্রি দেওয়ার মানেটা কি জানেন? মানেটা এটা আমি বুঝছি না। এটা তো মনে হয় আমার, আমি কিন্তু এটাতে ইন্টারেস্টে না চালটা পাওয়াতে। হুম। আমার মেম্বার কি কারণবশত এটা মানে আমার নাম দিয়ে দিছে, কিন্তু দেওয়ার পরে আমি কিন্তু আবার আমি এটা না করছিলাম যে এটা আমার লাগবে না, হুম। কিন্তু তবুও মেম্বারের কয় আমি নাম দিয়েছি, এটা তো আর ফ্রি না করা যাইব না, এটা চালটা আনতেই হইব। কি নাম মেম্বারের? মেম্বারের নাম টিটন মিয়া। কোন পঞ্চায়েত? হ্যাঁ, কোন পঞ্চায়েত? ওই তো প্রোগ্রামপুর পঞ্চায়েত, ওয়ার্ড? ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, তো আপনি প্রতিবাদ করছিলেন না? প্রতিবাদ করছিলাম। ফেরত দাঁত দিয়েছেন না? না, এটার কয় এটা তো স্যাংশন হয়ে গেছে গা, এটা তো আর নেওয়া যাবে না। কিন্তু এটা যে আমি যে 15 কেজি চাল পামু, এটা কিন্তু আমি জানতাম না। হঠাৎ করে তারা কয় আপনার নাম দিয়েছি। আমি কই আমার নাম কী করে দিলে, আমি তো কিছু বললাম না তোমরা আমার দিয়ে দেওয়ার জন্য। এটা তো আইসে যারা পাওয়ার উপযুক্ত তারাই পাবে। তাহলে আপনি স্বীকার করতেছেন যে আপনি উপযুক্ত না? পাওয়ার উপযুক্ত না, আমি তো চলতে পারি, আমি তো একটা পেনশন পাই, ছোটোখাটো 12-13 হাজার টাকা পাই, তো আমার তো চলে। যারা চলে না তারা পাওয়াই আমার মানে ছিল। সেই বিমল চন্দ্র দাসের কথা, আমাদের কাছে যা তথ্য রয়েছে তিনি সেই এলাকার বুথ সভাপতি, বিজেপি শাসক দলের বুথ সভাপতি, এবং তিনি অবশ্যই একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি স্বাস্থ্য দপ্তরে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিযুক্ত ছিলেন এবং আমাদের কাছে যা তথ্য রয়েছে তিনি একটা ভালো পজিশনে ছিলেন চাকরিরত অবস্থায়, এবং বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মচারী, এবং তাঁর পরিবার সেই সরকারি যে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদানের সহযোগিতা, সেই সহযোগিতা তার পরিবার পাচ্ছে। তো এখানে প্রশ্ন জাগে, সরকার যে জায়গায় প্রকল্প গ্রহণ করছেন গরিব অংশের মানুষদের সহযোগিতা করার জন্য, সরকার যে জায়গায় চেষ্টা করছেন এই লকডাউনের কঠিন সময়ে যাতে সেই দুস্থ দরিদ্র অংশের মানুষগুলো, শ্রমজীবী অংশের পরিবারগুলো, তাদের যাতে না খেয়ে থাকতে না হয়, তাদের যাতে একবেলা বা দুবেলা অন্যের সংস্থানের ব্যবস্থাটা হয়, তার জন্য সেখানে রাজ্য সরকার প্রত্যেকটি পরিবারকে বিনামূল্যে সেখানে চাল সরবরাহ করেছিলেন লকডাউনের সময়কালে। এবং তার পাশাপাশি তারা চেষ্টা করেছেন শুধুমাত্রই প্রায়োরিটি হোল্ডার বা অন্তোদয় নয়, যারা এপিএল ভোক্তা কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাদেরকে বাছাই করে সেই সহযোগিতা প্রদান করার সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার নিয়েছিলেন। অবশ্যই সেখানে তাদের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করেই সরকার সেই পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু বাস্তব অর্থে যাদের কাছে দায়িত্ব ছিল এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করার জন্য, যাদের কাছে দায়িত্ব ছিল সেই পরিবারগুলো বাছাই করে যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ চলছে, এবং সেই বাছাই প্রক্রিয়াটা কিভাবে হয়, অবশ্যই পঞ্চায়েত স্তরে যারা পঞ্চায়েত মেম্বাররা রয়েছেন এবং পঞ্চায়েতের কর্মচারীরা রয়েছেন তাদের সহযোগিতায় অবশ্যই সেই পরিবারগুলোকে বাছাই করা হয়েছে। শুধুমাত্র তারাই নয়, তার পাশাপাশি যে খাদ্য দপ্তর রয়েছে
সেই খাদ্য দপ্তরের সহযোগিতা নিয়েই কিন্তু সেই পরিবারগুলোকে বাছাই করা হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এই বাছাই প্রক্রিয়ায় যখন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নাম এসে যায়, যখন এই বাছাই করা তালিকায় সরকারি কর্মচারীদের নাম এসে যায়, তখন প্রশ্ন জাগে যে আদৌ প্রকৃত অর্থে যারা দরিদ্র অংশের মানুষ, যারা সঠিকভাবে সেই আওতায় সহযোগিতা পাওয়ার যোগ্য ছিলেন, তাদের পরিবারে, তাদের ঘরে সেই সহযোগিতা পৌঁছেছে কিনা, তাদের ঘরের অন্যের সংস্থান সঠিকভাবে হয়েছে কিনা। তাই সেই প্রশ্নটি আজকে আমাদের এই বিশ্লেষণের মাধ্যমে, এই বিষয় বিশ্লেষণ আমরা করতে চাইছি। এই বিষয়টি অবশ্যই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং অবশ্যই একটি প্রভাবশালী বিষয়, কারণ এই বিষয়টাতে অবশ্যই যেহেতু সরকারের একটা প্রকল্প এবং বাস্তব অর্থে আদৌ সঠিক পরিবারগুলো সেই সহযোগিতা পায়নি, তখন কিন্তু অবশ্যই সরকারকে এই বিষয় নিয়ে অবশ্যই ভাবতে হবে এবং অবশ্যই এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আগামী দিনে নেওয়া প্রয়োজন সরকারের। তাই আমরা আজকে এই বিষয় বিশ্লেষণে এই বিষয়ে প্রশ্ন রাখতে চাইছি প্রশাসনের কাছে এবং অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের কাছে। কেন এই সহযোগিতাগুলো প্রকৃত অর্থে যে পরিবারগুলোতে যাওয়ার কথা ছিল সেই পরিবারগুলোতে যায়নি, তার পেছনে কী ধরনের দুর্নীতি যুক্ত রয়েছে, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই পর্যালোচনা হওয়া প্রয়োজন। আমরা আলোচনায় এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা বিরতির পর আবারও আলোচনায় ফিরব। $2 crores worth scholarship by Professor Samit Ray, Chancellor, Adamas University. Chancellor's COVID scholarship by merit through Adamas University Admission Test 2020. 2 crores scholarship covering every UG and PG programs. New admissions of 2020 at Adamas University. Selection on June 13th and 20th through AU80. Maximum 2 attempts to win a scholarship. For details, please contact 8369444328 or visit www.adamisuniversity.ac.in. ভালো রোজগার, কাজের স্বীকৃতি, স্বপ্নের চাকরি, এগুলোর জন্য কি শুধুই কঠোর পরিশ্রম যথেষ্ট? না, এটা পড়াশোনা এবং প্রফেশনাল ট্রেনিং এর একটা কম্বিনেশন। তাই চাই এমন একটি কলেজ বা ইউনিভার্সিটি যেটা এই দুটোরই গ্যারেন্টি দেয়, যেমন অ্যাডামাস ইউনিভার্সিটি। এখানে ছাত্ররা শুধু পরীক্ষায় দারুণ নম্বরই নয়, সঙ্গে পায় দুর্দান্ত প্লেসমেন্ট এবং কর্মজীবনের প্রয়োজনীয় দক্ষতা। তাই আজই নিজেকে রেজিস্টার করো অ্যাডামাস ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে, আর এগিয়ে যাও একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে। স্বাগত জানাচ্ছি বিরতির পর। আমরা আজকে এই বিষয় বিশ্লেষণে কথা বলছি প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতের, বিশালগড় মহকুমাধীন প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতে রতননগর 1 নং রেশন শপের অন্তর্গত যে পরিবারগুলো রয়েছে, যে 152টি পরিবার রয়েছে যারা এপিএল আওতাভুক্ত, সেই 152টি এপিএল আওতাভুক্ত পরিবার থেকে 13টি পরিবারকে বাছাই করা হয়েছে। রাজ্য সরকার যে প্রকল্প গ্রহণ করেছিল এই লকডাউনের সময়কালে, সেই 50,000 এপিএল ভুক্ত পরিবারকে সহযোগিতা প্রদান করার জন্য সেই তালিকায় 152 জনের মধ্যে রতননগর 1 নং শপের অন্তর্গত 13টি পরিবারকে বাছাই করা হয়েছে, যাদেরকে সরকারি সেই বিনামূল্যে রেশন সামগ্রীর সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে। এবং সেই তালিকায় কিভাবে দুর্নীতি রয়েছে, সেই তালিকায় কিভাবে সঠিক বা দুস্থ দরিদ্র অংশের মানুষ যারা অ্যাকচুয়ালি সেই আওতায় সহযোগিতা পাওয়ার জন্য যারা যোগ্য ছিলেন, তাদের কাছে না গিয়ে কিভাবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং শাসক দল বিজেপির বুথ সভাপতি তাদের বাড়িতে সেই সহযোগিতা পৌঁছে। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আমরা জানি এই লকডাউনের সময়কালে কিভাবে প্রত্যেকটি পরিবারকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদানের প্রকল্প কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এবং অবশ্যই সেই প্রকল্পকে আগামী নভেম্বর মাস পর্যন্ত বর্ধিত করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। আজকে জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদী যখন ভাষণ রাখছিলেন প্রধানমন্ত্রী, তখন তিনি সেই বিষয়টি সেখানে
পরিষ্কার করেছেন যে এই প্রত্যেকটি পরিবারকে নয়, এখন প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্যকে মাথাপিছু সেখানে বিনামূল্যে সেখানে খাদ্য সামগ্রী প্রদান করা হবে এবং সেই খাদ্য সামগ্রী প্রদানের কর্মসূচি সেটি আগামী নভেম্বর মাস পর্যন্ত চলবে। 80 কোটি পরিবার সেই আওতাভুক্ত, তাদেরকে সেই সহযোগিতা প্রদান করা হবে এবং তার পাশাপাশি অবশ্যই রাজ্য সরকার আগামী দিনে হয়তোবা সেই পরিকল্পনাকে বর্ধিত করতে পারে। যে জায়গায় 3 মাস সেই 50,000 APL ভুক্ত পরিবারগুলোকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদানের যে প্রকল্প ছিল, হয়তোবা রাজ্য সরকার এই বিষয়গুলো আগামী দিনে আরও বর্ধিত করতে পারেন। কিন্তু সেই প্রকল্পগুলি যদি আগামী দিনে বর্ধিত হয়, তাহলে কি একই অবস্থায় যারা প্রকৃত অর্থে অভাবে রয়েছে, যাদের অর্থনৈতিক অবস্থা প্রকৃত অর্থে দুর্বল, তাদের পরিবারগুলো আদৌ কি সেই প্রকল্পগুলির সহযোগিতা বা সেই প্রকল্পগুলির যে বেনিফিট রয়েছে সেটা পাচ্ছে, নাকি এভাবে দুর্নীতিগ্রস্ত কিছু পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত কর্মচারী এবং খাদ্য দপ্তরের কর্মচারীদের কারণে এই সহযোগিতাগুলো সরাসরি পৌঁছে যাবে সেই গ্রামগুলোর প্রভাবশালী ব্যক্তিত্বদের ঘরে। গরিব অংশের যারা মানুষ রয়েছেন, যারা অ্যাকচুয়ালি এই প্রকল্পের আন্ডারে সহযোগিতা পাওয়ার যোগ্য, তাদের ঘরে সেই সহযোগিতা না গিয়ে সেই সহযোগিতাগুলি পৌঁছবে গিয়ে প্রভাবশালী ঘরগুলিতে, যারা প্রথম থেকেই অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল রয়েছেন, যারা সরকারি চাকরি করছেন, যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রয়েছেন, যারা পেনশন পাচ্ছেন, যাদের একটি সুগঠিত ব্যবসা রয়েছে। আমাদের কাছে তথ্য অনুসারে যে বিমল চন্দ্র দাসের কথা আমরা উল্লেখ করলাম আপনার কাছে, যিনি সেই এলাকার বুথ সভাপতিও বটে, তার বিশাল পরিমাণ, তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, তিনি পেনশন পাচ্ছেন, তার রাবার বাগান রয়েছে, তিনি ব্যক্তিগতভাবে তার ব্যক্তিগত মোটর গাড়িতে তিনি চলাফেরা করেন এবং সেই ব্যক্তির ঘরে বিনামূল্যে সরকারি সহযোগিতা পৌঁছে। সেই ব্যক্তির ঘরে মুখ্যমন্ত্রী কর্তৃক গৃহীত প্রকল্প, যেখানে 50,000 পরিবারকে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদানের ব্যবস্থা গ্রহণ করার কথা হয়েছিল, দরিদ্র অংশের মানুষের পরিবারে সেই সহযোগিতা পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেই ব্যক্তির ঘরে, যার নাকি রাবার বাগান রয়েছে বিশাল পরিমাণে, যিনি সরকারি পেনশন পাচ্ছেন এবং তিনি যখন যাতায়াত করছেন তিনি তার ব্যক্তিগত মোটর গাড়িতে যাতায়াত করেন, সেই প্রভাবশালী ব্যক্তির ঘরে বিনামূল্যে রেশন সামগ্রীর সহযোগিতা পৌঁছাচ্ছে। তার পেছনে কারা দায়ী, তার এই প্রশ্নের উত্তর কে দেবে? এভাবে যখন দুর্নীতি হচ্ছে সরাসরি, যখন এই প্রকল্পগুলি থেকে দরিদ্র অংশের মানুষ বঞ্চিত হচ্ছে, সেই প্রশ্নের উত্তর কে দেবে? সে জবাবদাহিতাটা কার? সেখানে সরকার জবাব দেবে, না প্রশাসন দেবে, নাকি সেই গ্রাম পঞ্চায়েতের সেই সদস্যরা জবাবদিহি থাকবেন? সেই বিষয়টা নিয়ে আজকে আমরা এই বিষয় বিশ্লেষণের মধ্য দিয়ে প্রশ্ন রাখতে চাইছি রাজ্য সরকারের কাছে, রাজ্যের প্রশাসনের কাছে। আপনারা অবশ্যই এই বিষয়গুলো যাচাই করুন। প্রত্যেকটি পঞ্চায়েত স্তরে আদৌ কি এই সহযোগিতাগুলো সঠিক ঘরগুলিতে পৌঁছাচ্ছে কিনা, আদৌ সেই দরিদ্র অংশের মানুষগুলো, সেই দুস্থ দরিদ্র অংশের মানুষগুলো, শ্রমজীবী মানুষগুলো, তাদের ঘরে অন্য সংস্থানের ব্যবস্থা হচ্ছে কিনা, এই প্রকল্পগুলোর সঠিক সহযোগিতা বা সঠিক সেখানে ব্যবস্থা তাদের ঘরে পৌঁছচ্ছে কিনা, আপনারা যাচাই করুন এই বিষয়গুলো এবং প্রকৃত অর্থে দরিদ্র অংশের মানুষগুলোর কাছে যাতে এই সহযোগিতাগুলো পৌঁছায়, যেই উদ্দেশ্যকে মাথায় নিয়ে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেই উদ্দেশ্য যাতে সঠিকভাবে চরিতার্থ হয়, অ্যাকচুয়ালি যাতে যারা সঠিক বা যাদের প্রয়োজন রয়েছে এই বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার যে প্রয়োজন রয়েছে, যে পরিবারের অর্থনৈতিক অবস্থা রয়েছে, তাদের ঘরে যাতে সেই অর্থনৈতিক অবস্থা বা তাদের ঘরে যাতে সেই উপকারিতাগুলো পৌঁছায়, সেই বিষয়গুলো আপনারা যাচাই করুন এবং তাদের ঘরে সেই সহযোগিতাগুলো পৌঁছতে সহযোগিতা করুন। কারণ যদি এভাবে চলতে থাকে, যদি এভাবে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছেন, বাস্তবে যারা কাজ করছেন, যারা বাছাই করছেন সেই পরিবারগুলো, তারা যদি এভাবে দুর্নীতিগ্রস্তভাবে অনৈতিক কাজ করেন এবং অনৈতিকভাবে যে পরিবারগুলো অলরেডি অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল রয়েছে সেই পরিবারগুলোতে সহযোগিতাগুলি পৌঁছে দেন হয়তোবা টাকার বিনিময়ে, তাহলে অবশ্যই
সরকারি যে প্রকল্পগুলি রয়েছে, সরকার যে উদ্দেশ্য নিয়ে সেই প্রকল্প গ্রহণ করা হয়েছে তা অবশ্যই সার্থক হতে পারে না। তাই বিষয় বিশ্লেষণে, আজকের এই বিশ্লেষণে আমরা চেষ্টা করেছি এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার জন্য, সর্বোপরি রাজ্যের প্রশাসন এবং সরকারের নজরে এই বিষয়গুলো তুলে ধরার জন্য কিভাবে সরকার যে প্রকল্পগুলি গ্রহণ করছেন এই লকডাউনের সময়কালে দরিদ্র অংশের মানুষের সহযোগিতায় আদৌ সেই দরিদ্র অংশের মানুষগুলো সহযোগিতা পাচ্ছে কিনা। যে তথ্য আমাদের কাছে রয়েছে সে তথ্য অনুসারে অবশ্যই দরিদ্র অংশের মানুষ যারা প্রকৃত অর্থে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল রয়েছেন, যাদের কথা মাথায় রেখে সরকার এই প্রকল্পগুলি গ্রহণ করেছেন, প্রকৃত অর্থে বাস্তবের পটলে তাদের ঘরে সেই সহযোগিতাগুলো পৌঁছে না। সেই সহযোগিতাগুলো পৌঁছে বা সেই সহযোগিতাগুলোর লাভ ভোগ করছেন প্রভাবশালী ব্যক্তিত্বরা সমাজের। তারা হয়তোবা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত, বা তারা ওই রাজ্যের বা ওই এলাকার ওই গ্রামের একজন প্রভাবশালী লোক, তিনি একজন সরকারি কর্মচারী হতে পারেন, তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক হতে পারেন, তিনি একজন বড় মাপের ব্যবসায়ী হতে পারেন। তাদের ঘরে এই সহযোগিতাগুলি পৌঁছে। যে বিষয়গুলো বারবার বলা হচ্ছিল সেই বাম আমলের কথা, বাম আমলে যেভাবে বলা হচ্ছিল যে প্রভাবশালী ঘরগুলোতে বিপিএল কার্ড, রাবার বাগানের মালিক তার বিপিএল কার্ড রয়েছে, তিনি অন্তোদয় বা প্রায়োরিটি হোল্ডারের তার নামের তালিকা রয়েছে। বর্তমান সময়ে কিন্তু তার বিপরীত হচ্ছে না। ঠিক একই রকমভাবে বর্তমান সময়েও এই প্রভাবশালী ব্যক্তিদের ঘরেই সরকারি সহযোগিতাগুলি পৌঁছে। তাই অবশ্যই আজকে এই বিষয় বিশ্লেষণে আমরা চেষ্টা করেছি এই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং আমরা চাইব যদি আমাদের এই বিশ্লেষণ প্রশাসন বা সরকারের নজরে থাকে তাহলে অবশ্যই সরকার এই বিষয়ে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে, যাতে করে সরকার যে উদ্দেশ্যকে মাথায় রেখে এই প্রকল্প গ্রহণ করেছেন রাজ্যের দরিদ্র অংশের মানুষদের সহযোগিতায়, প্রকৃত অর্থে সেই দরিদ্র দুস্থ শ্রমজীবী অংশের মানুষগুলো সরকারি সহযোগিতার লাভ উঠাতে পারেন। আমাদের বিষয় বিশ্লেষণের আজকের এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। অবশ্যই আগামী দিনে এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে থাকব। সুস্থ থাকুন, ঘরে থাকুন। নমস্কার। Audio Jungle.